আসসালামু আলাইকুম স্টুডেন্ট, গুরু নাটকের আজকে দ্বিতীয় পর্বের ক্লাস। প্রথম পর্ব আমরা সমাপ্ত করেছি, আজকে গুরু নাটকের দ্বিতীয় পর্ব বা সেকেন্ড ক্লাস। আবারও বলেছি, আগেও বলেছি, আবারও বলছি, গুরু নাটক থেকে কোনো বড় কোশ্চেন পড়বে শুধুমাত্র, কোনো শর্ট কোশ্চেন পড়বে না। সুতরাং আমরা আলোচনা হোক আর যাই হোক, পারস্পরিক আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা শুধু যে জায়গার দিকে গড়াবো সেটি হচ্ছে তথ্য, ডেটা কালেক্ট করব, বক্তব্যগুলোকে দেখব কোন জায়গা থেকে প্রশ্ন পড়ার সম্ভাবনাটা আছে। কথা না বাড়িয়ে আমরা একেবারে নাটকের মধ্যে দিয়েই প্রবেশ করি। চলো দেখা যাক। একদল বালক, তাহলে একদল বালকের কথাবার্তা চলছে অচল আয়তনে। কোথায়? অচল আয়তন বা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে, যার কোনো মুভ নেই, সেরকম একটি জায়গা। ওরে ভাই শুনেছিস? দ্বিতীয় জন বলছে শুনেছি, কিন্তু চুপ কর চুপ কর। তৃতীয় জন বলছে কেন বল দেখি। দ্বিতীয় একটা ছাত্র বলছে যাদের কোনো পরিচয় নেই, মনে করে ভিড়ের মধ্যে থেকে পারস্পরিক কথাবার্তা হচ্ছে, এখানে পরিচয় দেওয়াটা অতটা যৌক্তিক নয়। কি জানি বললে যদি অপরাধ হয়। অন্য একজন বলছে কিন্তু উপপাধ্যায় মশাই নিজে আমাকে বলেছেন। কি বলেছেন বল, দিয়ে বল না, বল কি বলেছেন। গুরু আসছেন। ভয় করছে না ভাই? ভয় করছে, আমার ভয় করছে না, মনে হচ্ছে মজা। কিন্তু ভাই গুরু কি? গুরু কি? গুরু ছাত্রদের মধ্যে মানে একটা প্রচার এসছে, একটা বক্তব্য এসছে যে গুরু আসবে। আসলে গুরু কে, তার ভূমিকা কি, কিচ্ছু কেউ জানে না, শুধু জানে গুরু আসবে। এখানে কেউ জানে না। শুনেছি খুব গুরু, খুব বড়, খুব মস্ত বড়। তাহলে এখানে কোথায় ধরবে? তৃতীয় বালক উত্তর দিচ্ছে, তার কিউরিসিটি, তার কৌতূহলের প্রভাবে উত্তর দিচ্ছে যে গুরু যদি এত ব্যক্তিত্ব সম্পন্ন হয়, গুরু যদি এত বড় কেউ হয়, তাহলে সেই গুরুকে ধরবে কোথায়? এই ছোট্ট জায়গায় কি গুরুকে ধরার দরকার? আমাদের প্রতিষ্ঠান তো সংকীর্ণ প্রাচীর পরিবেষ্টিত। প্রথম বালক বলছে পঞ্চক দাদা বলেন অচলায়তনে তাকে কোথাও ধরবে না। অর্থাৎ এই না ধরার মধ্যে দিয়ে কিন্তু একটা ব্যঙ্গ, শ্লেষ আছে। এই ব্যঙ্গ বা শ্লেষমূলক বক্তব্য যে তাকে কোথাও ধরবে না, কোথাও না, কোথাও না। তাহলে কি হবে? প্রথমজন বলছে ভারী মজা হবে। এরকম একটা নাটক চলছে, ছাত্ররা পারস্পরিক কথাবার্তা বলছেন যে কি হতে পারে। একজন বলছে যে শুনেছিস যে গুরু আসবে, কিন্তু গুরু সম্পর্কে স্বাভাবিক কোনো ধারণা ছাত্রদের কাছে নেই। অর্থাৎ সেই ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা পদ্ধতি, সেই ধরনের শিক্ষা ব্যবস্থা যেখানে ছাত্রদের সঙ্গে মানুষকে একটা দূরত্ব, তার শিক্ষা ব্যবস্থা, তার শিক্ষা ব্যবস্থাপকদের এবং শিক্ষার যে প্রচলিত বা প্রচারিত সিস্টেম আছে, সেই সিস্টেমের এই সামগ্রিক যে সামগ্রিক যে দূরত্ব, সেই দূরত্বটার যে প্রকাশিত রূপ, যে প্রকাশ, সেটা কিন্তু এই নাটকের মধ্যে দিয়ে বেশ খানিকটাই প্রকাশ পেয়েছে। তার জন্য গুরু শব্দ সম্পর্কে যেমন সচেতন নয়, তাদের কাছে দ্বন্দ্ব আসতে শুরু করেছে এবং এই পঞ্চকে এই দ্বন্দ্ব বাড়িয়েছে, আদেও গুরুকে এখানে ধরবে কি না। চলো নেক্সট দেখা যাক। পঞ্চকের প্রবেশ। পঞ্চক বলছে, পঞ্চকের প্রবেশ। হঠাৎ একটা গান গাইতে গাইতে পঞ্চক এসছে। পঞ্চক একটা উদার মানসিকতার ছেলে এবং নাটকের মধ্যে দিয়ে আধুনিকতার যিনি বার্তা দিয়েছে বা নাটকের মধ্যে দিয়ে মুক্ততার যে দিশা দিয়েছে পঞ্চক হলো সে। পঞ্চক গান গাচ্ছে। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। ওরে ভাই কে আসিস, কে আসিস ভাই, কাকে ডেকে বলবো? গুরু আসছেন। একটা ব্যঙ্গ, একটা শ্লেষের কষাঘাত টাইপের। গুরুর যে আগমন, যে আগমনটাকে সম্মানের চোখে না দেখে একটা হাস্য রসোদ্দীপনার চোখে দেখে একটা শ্লেষ, একটা ব্যঙ্গের যে কষাঘাত করার একটা মানসিকতা আসছে। তখনই সঞ্জীব বলে একজনের প্রবেশ করলো। সঞ্জীবের প্রবেশ করলো। সঞ্জীব বলছে তাই তো শুনেছি, কিন্তু কে এসে খবর দিল বলো তো? কে দিল কেউ জানে না। পঞ্চক বলছেন না, কেউ তো জানে না, খবরটা দিয়েছে, কিন্তু গুরু না আসছে। সঞ্জীব বলছে কিন্তু গুরু আসছেন বলে তুমি তো তৈরি হচ্ছ না পঞ্চক। পঞ্চক বলছে বাহ,
সেই জন্যই তো সব পুঁথিপত্র সব ফেলে দিয়েছি। সঞ্জীব বলছে সেই বুঝি তোমার তৈরি হওয়া। অর্থাৎ পঞ্চক যে আধুনিকতা এবং যুক্তি বা বিচার বিশ্লেষণের দ্বারা প্রভাবিত করে অন্যকে, এ কথাটি কিন্তু সঞ্জীবও জানে। এবং সঞ্জীব এ কথা জানে যে কোন পঞ্চক কিন্তু যুক্তিহীন তথ্য কথা মেনে নেওয়ার মানুষ নয়। এবং যেহেতু গুরু হয়তো পাণ্ডিত্যের আরও শিখরে বিলং করেন, সেহেতু সঞ্জীব বিশ্বাস করতে শুরু করেছে পঞ্চক একেবারে বিনা প্রস্তুতিতে তার সামনে গেলে তার যুক্তির প্রভাবে বা তার যুক্তির বলে হয়তো পঞ্চক শেষ হয়ে যাবে। সঞ্জীব বলছে তাই তো শুনেছি, কিন্তু কে এসে খবর দিলে বলো তো? পঞ্চক কে দিলে তা তো কেউ বলে না। সঞ্জীব বলছে কিন্তু গুরু আসছেন বলে তুমি তো তৈরি হচ্ছ না পঞ্চক। যাই হোক, বা সেই জন্যই তো সব পুঁথিপত্র ফেলে দিচ্ছে। সঞ্জীব বলছে সেই বুঝি তোমার তৈরি হওয়া। পঞ্চক বলছে আরে গুরু যখন না থাকেন তখনই তো পুঁথিপত্র, গুরু যখন আসবেন তখন ওই সব জঞ্জাল সরিয়ে দিয়ে সময় খোলসা করতে হবে। আমি সই পুঁথি বন্ধ করার কাজে ভয়ানক ব্যস্ত। সঞ্জীব বলছে তাই তো দেখছি। অসাধারণ একটা ব্যঙ্গ, অসাধারণ একটা সত্যি কথা। শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাপক এবং শিক্ষার প্রচলিত সিস্টেম বা প্রথার কাছে একটা প্রশ্ন চিহ্ন ভাসিয়ে দিয়েছে। গুরু যদি প্রকৃত জ্ঞানী হয়, তাহলে তিনি যদি আসেন, তাহলে এই পুস্তক বইপত্র কি জন্য এসবের প্রয়োজন? আদেও তো এ সমস্ত থাকার প্রয়োজনীয়তা নেই, আদেও তো এ সমস্ত অস্তিত্ব থাকা উচিত নয়। তাহলে থাকা উচিত কিসের? থাকা উচিত কিসের প্রয়োজনীয়তা? জ্ঞান যদি মস্তিষ্ক থেকে আসে, পুস্তক সেখানে ভূমিকা কি ফেলবে? গুরু তো প্রকৃত অর্থেই যদি গুরু হয়, তাহলে এই ধরনের পুস্তক, এই ব্যাপক বিপুলা জ্ঞান রাশির যে সঞ্চার করা পুস্তক কি প্রয়োজন, কি বা প্রয়োজন? এ কথা ভাসিয়ে দিয়েছে, এ প্রশ্ন তুলে দিয়েছে পঞ্চক। তারপরে দেখো কি আসছে। পঞ্চক বলছেন, একটা গান গাইছে, ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবাই মুখের পানে, তোমার মতো এমন টানে কেউ তো টানে না। ওহে জয়ত্তম, তুমি কাঁধে কিসের বোঝা নিয়ে চলেছ? বোঝা ফেলো, গুরু আসছেন। একটি গান গাইল, ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবাই মুখের পানে, তোমার মতো এমন টানে কেউ তো টানে না। এই গানটি পঞ্চক গাইল এবং তারপরে জয়োত্তম সেখান থেকে যাচ্ছিল। জয়োত্তম বলে একজন, সেই জয়োত্তম একটা কাঁধে বোঝা নিয়ে যাচ্ছে। তখন পঞ্চক তাকে বলছে কি ব্যাপার, তুমি বোঝা ফেলে দাও, গুরু আসছে। গুরু আসা মানে তো একটা মঙ্গল, একটা উৎসব, তাহলে তুমি কেন এসব নিয়ে চলেছ? জয়োত্তম তখন বলছে আরে ছুঁয়ে না, ছুঁয়ে না, এসব মাঙ্গল্য, গুরুর জন্য সিংহদ্বার সাজাতে চলেছি। গুরুর জন্য কি করবে? একটা সিংহ চিহ্নিত দরজা সাজাবে। পঞ্চককে বলছে তুমি এসব ছুঁয়ো না। পঞ্চক বলছে গরু কোন দ্বার দিয়ে ঢুকবেন তা জানবে কি করে? জয়োত্তম বলছে তা তো বটেই, অচলায়তনে জানবার লোককে বল তুমিই আছো। পঞ্চক বলছে তোমরাও জানো না, আমিও জানি না, তফাৎটা এই যে তোমরা বোঝা বয়ে মরো, আমি হালকা হয়ে বসে আছি। অর্থাৎ জয়োত্তমরা সেই প্রচলিত সিস্টেম বা প্রথা বা পদ্ধতির তালে বা ধাঁচে তারা আগাতে শুরু করে। তারা শুধু গুরু আসছেন এবং নির্দ্বিধায় প্রশ্ন না করে সবকিছু মেনে নেওয়ার যে মানসিকতা, সেই মানসিকতার জায়গাকে এখানে জাগিয়ে দিয়েছে। পঞ্চক তো সেই যা মানসিকতাই নেই। যুক্তির আলোকে এবং প্রশ্নের প্রক্ষেপণের মাধ্যমে এগিয়ে চলার যে মানসিক তাগিদ বা ইচ্ছা, তা পঞ্চকের মধ্যে ছিল। জয়োত্তম বলছে আচ্ছা এখন পথ ছাড়ো, আমার সময় নেই। তারপর জয়োত্তম সেখান থেকে প্রস্থান নেয়, চলে যায়। পঞ্চক আবার গান গেয়ে ওঠে, বেজে ওঠে পঞ্চবেশর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে করো কেউ তো হানে না। আবার শোনো, বেজে ওঠে পঞ্চমেশ্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না। তখন গানটি যখন সমাপ্তি করলো, মহাপঞ্চকের সেখানে প্রবেশ ঘটে। পঞ্চকের দাদা মহাপঞ্চক, মহাপঞ্চক এলো। মহাপঞ্চক বলছে গান, অচলায়তনে গান, মতিভ্রম হয়েছে বুঝি,
মাথাটা থেকে গেছে, এখানে আবার গান কি জন্যে? পঞ্চক বলছে এবার দাদা স্বয়ং তোমারও গান ধরতে হবে। একবার থেকে মতিভ্রমের পালা আরম্ভ হলো, এবার থেকে সব মাথাটা তো সবার যাবে, তুমিও গান গাইবে। মহাপঞ্চক বলছে আমি মহাপঞ্চক গান ধরবো? হ্যাঁ, ঠাট্টা করছো আমার সঙ্গে? পঞ্চক বলছে ঠাট্টা নয়, অচলায়তনে এবার মন্ত্র গুচ্ছে গান আরম্ভ হবে, এই বোবা পাথরগুলো থেকে সুর বার হবে। এই লাইনটা বড় কোশ্চেনের জন্য ইম্পর্টেন্স। মন্ত্র গুচ্ছে গান হবে, অর্থাৎ মন্ত্র যেখানে পৌরাণিকতা বা পৌত্তলিকতার যদি প্রচার করে থাকে, গান সেখানে আধুনিকতা এবং ঈশ্বর বা ধর্ম সর্বস্ববাদকে পিছনের সারিতে দিয়ে মানবিকতা, মানুষের কথা বলে। বোবা পাথরগুলো থেকে সুর বার হবে পারে, প্রাণহীন ইট কাঠ পাথর, সেই পাথরের মধ্যে দিয়েও সুরের নির্ঝর বেরোবে। মহাপঞ্চক বলছে কেন বলো তো? পঞ্চক বলছে গুরু আসছেন যে, তাই আমার কেবল এই মন্ত্র ভুল হচ্ছে। মহাপঞ্চক বলছে গুরু এলে তোমার জন্য লজ্জায় মুখ দেখাতে পারবো না, তার জন্য ভাবনা। পঞ্চক বলছে তার জন্য ভাবনা কি? নির্লজ্জ হয়ে একলা আমি মুখ দেখাবো? মহাপঞ্চক বলছে মন্ত্রে ভুল হলে তো গুরু তোমাকে আয়তন থেকে কিন্তু দূর করে দেবেন, তোকে বলে দিচ্ছি। কিন্তু তুই এই যে বলছিস আর কি করছিস, তুই কিন্তু ভুলভাল মন্ত্র বললে তোকে কিন্তু বের করে দেবে এখান থেকে। যেহেতু মহাপঞ্চক বড় দাদা ভাইকে সাবধান করছে, পঞ্চক বলছে সেই ভরসাতেই তার জন্যই অপেক্ষা করে আছি। কত বৃহৎ প্রশ্ন চিহ্ন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। যে শিক্ষা ব্যবস্থা আনন্দ দেওয়ার কথা, সেই শিক্ষা ব্যবস্থা যে শাস্তি দেবে, সেই শাস্তি আজ শিক্ষার্থীর কাছে মুক্তির পথ বলে মনে হচ্ছে। মহাপঞ্চক বলছেন অমিতার ধারিণী মন্ত্রটা বল, অমিতার ধারিণী মন্ত্রটা তুই বল। পঞ্চক বলছে সেই মন্ত্রটা স্বয়ং গুরুর কাছ থেকে শিখবো বলে আগাগোড়া ভোলবার চেষ্টায় আছে, সেই জন্যই গান ধরেছি দাদা। অর্থাৎ গুরু যে প্রকৃত অর্থে শিক্ষিত কিনা, গুরুর মধ্যে দিয়ে প্রকৃত শিক্ষার প্রচার পরিস্ফুটিত হয়েছে কিনা, যে মন্ত্র আওড়ে চলার পরে সেই মন্ত্রের উদাহরণ, সেই মন্ত্রের সমাধান খোঁজার চেষ্টা করে ছাত্রদের কাছ থেকে, সেই সমাধান প্রকৃত অর্থে গুরুর কাছে আছে তো না নেই, এর সফলতা বা এর ফলাফলের যে প্রাপ্তির ইচ্ছা, সেই ইচ্ছাটাই কিন্তু এইখানে তৈরি হয়েছে পঞ্চকের মধ্যে। মহাপঞ্চক বলছে ওই শঙ্খ বাজলো, এখন আমার সপ্তকুমারিকা গাঁথা পাঠের সময়, কিন্তু বলে যাচ্ছি সময় নষ্ট করো না, গুরু আসছেন। অর্থাৎ তুমি যদি কিছু না জেনে রেখে দাও, তুই যদি কিছু না জেনে রেখে দিস, তুই কিন্তু মুখস্থগুলো করা শুরু কর। পঞ্চক আবার গান ধরেছে, আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বার্তা, এ পথ সেই গোপন কথা কেউ তো আনে না। তারপরে পঞ্চক একটি কান্না শুনতে পেল। ও কি, ও কান্না শুনি যে, এ নিশ্চয়ই সুভদ্র। আমাদের এই অচলায়তনে ওই বালকের চোখের জলার সুখ হলো না, ওর কান্না আমি সইতে পারি না। অর্থাৎ সুভদ্র সেই প্রথাগত নিয়ম বা সিস্টেমকে মেনে এগিয়ে চলা একটি ছাত্র, যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিষ্ঠানের যে প্রাতিষ্ঠানিক শাস্ত্রীর বিধান, সেই বিধান যাতে তার ঘাড়ে না পড়ে, সেই বিধান যাতে তার উপর আরোপিত না করা হয়, তার জন্য প্রত্যেকটি মুহূর্তে সে ভয় পায়, সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এই আতঙ্কগ্রস্ততা থেকে এবং ভয় পাওয়াতে থেকে মুক্তি বা মুক্ততার দিশা দেওয়ার কাণ্ডারি হিসেবে পঞ্চক থাকলেও সে আসলে অ্যাসিওর করতে পারছে না সুভদ্রদের। তাই বিরক্ত প্রকাশ পাচ্ছে পঞ্চকের আচরণের মধ্যে দিয়ে, ও যে ওফ, এদের চোখের জলটা তা আর শুকালো না। চাইছে পঞ্চক হয়তো যে তার মতো উদার নৈতিক মানসিকতার জাগরণ সবার মধ্যে ঘটুক, হয়তো জাগছে না, তার কারণের জন্যেই একটি বিরক্তি প্রকাশ পাচ্ছে। কিন্তু এই বিরক্তিকে পিছনের সারিতে বসিয়ে রেখে পঞ্চক কিন্তু উদারতার বার্তাবাহক, এবং পঞ্চকেই কিন্তু প্রকৃত শিক্ষার চেতনা ফেরানোর কাণ্ডারি হিসাবে নাটকে উপস্থিত হয়েছে। পঞ্চক প্রস্থান বালক ও সুভদ্রকে লইয়া প্রবেশ। তাহলে এবারে এতটুকু একটা ইন্ট্রোডাকশন ফেজ গেছে। এই ফেজের পরে পঞ্চকের কথাবার্তা হয়েছে,
নাটকের যেটা মূল সূত্র সেটার দিকে আমরা আগিয়ে চলবো। নাটকের যেটা সলতে পাকানো সেটা আপাতত পাকিয়ে গিয়েছে। পরবর্তী ক্লাসে আমরা পঞ্চক এবং সুভদ্রের যে কথোপকথন, সেই কথোপকথনের মাধ্যমে নাটকের মূল সুর বা মূল ভাবনার দিকে আমরা এগিয়ে চলবো। আজকে ক্লাস আপাতত এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।